শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি একটি বিশেষ স্থানে, নিউ চামটা এলাকায়, যেখানে এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে আজ এসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এবং নির্বাচন সামনে রয়েছে, নির্বাচন যেহেতু দোরগোড়ায়, পাখির চোখ করে এই মুহূর্তে কিন্তু উত্তরবঙ্গে প্রচারে আসছেন হেভি ওয়েট নেতা কর্মীরা। তো এই মুহূর্তে অধীরবাবু আমাদের সঙ্গে রয়েছে, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি এবারের আসন্ন নির্বাচন নিয়ে তার কি ভাবনা রয়েছে বা তিনি কি মনে করছেন। প্রথমেই একটা প্রশ্ন রাখবো যে আপনি উত্তরবঙ্গেরই ছেলে এবং উত্তরবঙ্গেরই, তো সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গে এবারের বিধানসভার যে নির্বাচন হতে চলেছে সেখানে উত্তরবঙ্গে কতটা ভিত গাড়তে পারবে কংগ্রেস? এখনই তো বলতেছি না কতটা ভিত, তবে আমাদের চেষ্টা করব এবং মানুষের কাছে আমরা ভালো সাড়া পাচ্ছি, সভা দেখে বোঝা যায়। গত এক দশক ধরে আমাদের উপরে যে উৎপীড়ন অত্যাচার সন্ত্রাস হয়েছে তাতে তো আমরা দুর্বল কিছুটা হয়েছিলাম, কিন্তু খুব দ্রুত আমরা আমাদের পুরনো জমি ফিরিয়ে নিচ্ছি, ফিরাতে পারছি। এখনও আমাদের উপরে অত্যাচার অনাচার সন্ত্রাস সবই হচ্ছে। উত্তরবঙ্গের মানুষ রাজনীতি সচেতন মানুষ। আমার বিশ্বাস উত্তরবঙ্গের মানুষকে সাম্প্রদায়িক বিভাজনের দ্বারা বা স্বৈরতান্ত্রিক অত্যাচারের দ্বারা বেশি দিন বুঝিয়ে রাখা বা দমিয়ে রাখা সম্ভব নয়। তাই এখানকার মানুষের উপরে আস্থা রেখে আগামী দিনে তাদের সহযোগিতা নিশ্চয়ই আমরা চাইব। তো জোট দিনে নিশ্চয়ই আমাদের এখানে ভালো ফল হবে। জোট হিসেবে এবারে আপনাদের লড়াই, তো সেই জায়গায় দাঁড়িয়ে আসন যে থাকবে বা আপনারা পাবেন বলে ভাবছেন, কি মনে করছেন? দেখুন, জোট তো দুটো দলের আসন ভাগাভাগি হবে। যেখানে আমাদের শক্তি আছে সেখানটায় আমরা দাবি করব। আমাদের বন্ধু যারা সিপিএম লেড পার্টি, তারা যেখানে শক্তি আছে তারা সেখানে লড়বে, এইভাবেই হবে। আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেই লড়বো। 2016 সালে আমাদের লড়াই করার অভিজ্ঞতা আছে, এটা নতুন নয় যে হঠাৎ করে আমরা করছি। এর আগেও তো আমরা এই লড়াই করেছি একসঙ্গে। অতএব সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এবারে নির্বাচনে সমঝোতা করছি। বরং গত বিধানসভা নির্বাচনে আমরা খুব স্বল্প সময়ের মধ্যে নির্বাচনে জোট করেছিলাম, তাতে হয়তো সবটা আমরা সামলে উঠতে পারিনি, ফলে কোথাও কোথাও ভুল বুঝাবুঝি দূরত্ব ছিল। এবার আমরা অনেক গুছিয়ে, অনেক আলাপ আলোচনা করে, ভাবনা চিন্তা করে, আমাদের মতামত বিনিময় করার মধ্য দিয়ে আমরা জোটের সফল করার চেষ্টা করছি। ফলে এবারের ফলাফল আরও ভালো হবে। জোট প্রক্রিয়া যত স্মুথ হবে, জোট প্রক্রিয়া যত সুস্থ সাবলীল হবে, তত ফলাফলও ভালো হবে। তো যেটা দেখা যাচ্ছে কংগ্রেসের ক্ষেত্রে যে তাদের যে এবারে নির্বাচনের যে মূল এজেন্ডা যেগুলো তারা ধরছে, বিশেষ করে কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোকে কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে। যেমন আজকে শিলিগুড়িতে যে মিছিল আপনি সংগঠিত করলেন, আপনি নেতৃত্ব দিলেন, সেখানে দ্রব্যমূল্য সহ বেকারত্ব সমস্যা ছাড়াও এগুলো থাকলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি শুধুমাত্র এই এজেন্ডা ছাড়া আরও কিছু এজেন্ডা থাকছে? এজেন্ডা বা কি রাজনৈতিক এজেন্ডা? আমরা তো আর সাম্প্রদায়িক এজেন্ডাতে বিশ্বাস করি না, আমরা অত্যাচারের এজেন্ডাতেও বিশ্বাস করি না, আর নির্বাচনের আগে মিথ্যা প্রতিশ্রুতির এজেন্ডাতেও বিশ্বাস করি না। মমতা ব্যানার্জির বাজেট যদি দেখেন, মনে হবে আর কাল থেকে বাংলায় কোনো অভাব টভাব থাকবে না, সব সমস্যার সমাধান হয়েই গেল। বিজেপি যদি এজেন্ডা দেখেন, ভারতবর্ষকে সব মুসলমান তাড়িয়ে দেশকে স্বাধীন করেই দিল। তো এইসব আজগুবি উদ্ভট সমস্ত তত্ত্ব মানসিকতা দ্বারা তো কংগ্রেস পরিচালিত হতে পারে না। কংগ্রেসের সুস্থ স্বাভাবিক বুদ্ধির একটা রাজনৈতিক দল। ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের অবস্থান তো আজকের নয়, 1885 সাল থেকে আমাদের অবস্থান, দেশ চালিয়েছি আমরা, স্বাধীন করেছি আমরা। ফলে আমরা বিজেপির মতন সাম্প্রদায়িক শক্তির মতন আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড তো করতে পারি না। আমরা ভারতবর্ষের সব রকম মানুষকে নিয়ে, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই। আমরা দেশ গঠন করতে চাই, ওরা পার্টি গঠন করতে চায়। ফারাকটা এখানে, ওদের কাছে ব্যক্তি আগে, পার্টি আগে, আমাদের কাছে দেশ আগে, পার্টি পরে, ব্যক্তি আরও পরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ যে মহামিছিল সংগঠিত হয়েছিল শহর শিলিগুড়িতে, সেই মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বিধায়ক শঙ্কর মালাকার, কংগ্রেস নেতা সুজয় ঘটক সহ এক ঝাঁক নেতাকর্মীরা। এবং সেখান থেকে আজকে এই নির্বাচনী প্রচারের মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাইলেন আমরা সেটাও শুনে নিলাম। এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কিন্তু যথেষ্ট জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা গুটি কয়েক কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
ভারতবর্ষের বিজেপি সরকার দেখছেন, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার দেখছেন। বিজেপি সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল, তৃণমূল সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল, এবং সেই প্রত্যাশার বিনিময়ে আপনারা আপনাদের অভিজ্ঞতায় কি অনুভব করছেন, কি উপলব্ধি করছেন, আপনারা নিজেরা তার বিচার করে দেখুন। শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি আমরা করি না, শিলিগুড়ির মানুষ, বাংলার মানুষ তা জানে। কংগ্রেসের হয়তো নিজের ঢোল নিজে বাজানোর ক্ষমতা কম, কারণ আজকের প্রচার মাধ্যম টাকা না দিলে নড়াচড়া করে না। সংবাদ মাধ্যমকে কবজা করে রেখে দেওয়া হয়েছে, কংগ্রেসের কথা সেখানে বেশি বলা যাবে না। তাই আমাদের কথা অনেক থাকলেও সেই কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার হাতিয়ার কম, সেটা স্বীকার করেই আমরা বলতে চাই যে আমরা বিশ্বাস করি মানুষের মতামত কোন রাজনৈতিক দলের ফিক্সড ডিপোজিট নয়। মানুষের মতামত কোন রাজনৈতিক দলের পেটেন্ট করা সম্পত্তি নয়। প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের স্বাধীন নাগরিক, তার মতামত স্বাধীন, সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে, তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকারে কারোর হস্তক্ষেপ চলবে না। আমরা এই বিশ্বাস নিয়ে মানুষের কাছে হাজির হই। ক্ষমতায় থাকলাম কি থাকলাম না বড় কথা নয়, কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের সম্পর্কে নিরপেক্ষভাবে আপনারা ভাবুন, বিচার করুন, দেখুন, শুনুন, এটাই বলতে চাই। আজকের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, কেন্দ্রে থাক বা রাজ্যে থাক, মোদি থাক বা দিদি থাক, বাংলার মানুষকে তারা কান দিয়ে জগৎ দেখাতে চাইছে। বাংলার মানুষকে আমি বলতে চাই, আপনারা আপনাদের চোখ দিয়ে জগৎ দেখুন। শিলিগুড়ির মানুষ, আপনাদের কাছে হাজারটা উদাহরণ আছে মোদি আর দিদির রাজনৈতিক কারবারের জ্বলন্ত উদাহরণ আপনাদের কাছে আছে। পাশে দার্জিলিং পাহাড়, বাংলার মুকুট, কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং। আমরা সবাই বলি এ বাংলায় দার্জিলিং আছে, এ বাংলায় সুন্দরবন আছে, এ বাংলায় তরাই আছে। 20 বছর 30 বছর আগেও দার্জিলিং নিয়ে যে গর্ব আমরা করতে পারতাম, আজকে আমরা করতে পারি। দার্জিলিং কি তার নিজের জায়গা ধরে রাখতে পেরেছে? আজকে দার্জিলিংকে টপকে এগিয়ে যাচ্ছে গ্যাংটক, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। আপনারা কি জানেন যে ভারতবর্ষে পর্যটন ট্যুরিজম, ভারতবর্ষের পর্যটনে যে উত্তরবঙ্গ একটা উল্লেখযোগ্য স্থান হতে পারত, আমরা তা তৈরি করতে পারলাম না। বিদেশি পর্যটকদের মাত্র 1% পশ্চিমবঙ্গে আসে। ভারতবর্ষে আর কোন রাজ্য আছে যেখানে সুউচ্চ হিমালয় আছে, যেখানে ভারত মহাসাগরের অঙ্গ বঙ্গোপসাগর আছে, যেখানে চোখ ধাঁধানো সুন্দর বন আছে, যেখানে সবুজ কার্পেটের ডুয়ার্স আছে, তরাই আছে। অথচ আমরা পারলাম বাংলার এই পর্যটনের যে সুযোগ সুবিধা আমাদের হাতে আছে, যে পর্যটনকে ব্যবহার করে আমরা ভারতবর্ষের 1 নম্বর পর্যটনের রাজ্যে নিজেকে রূপান্তরিত করতে পারতাম, আমরা কি তা করতে পারলাম? কিন্তু বক্তব্য যখন হবে, দিদি আসবে, মোদি আসবে, তারা স্বপ্ন দেখাবে,
অনেক কথা বলবে। টি টিম্বার ট্যুরিজম উত্তরবঙ্গের 3টে সব থেকে বড় পুঁজি। টি টিম্বার ট্যুরিজম আমরা কি ব্যবহার করতে পারলাম? এখানকার মানুষকে আমরা রুটি দিতে পারলাম? পারলাম তো নয়, উল্টে আমরা অশান্তির বাতাবরণ তৈরি করতে সবাই সহযোগিতা করলাম। দার্জিলিং পাহাড় কিছুদিন আগেও ছিল উত্তপ্ত। দার্জিলিং এর নেতা বিমল গুরুং দিদি তাকে বলল সন্ত্রাসবাদী। তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশকে লেলিয়ে দেওয়া হলো। তাকে পাহাড় থেকে তাড়া করে পাহাড় ছাড়া করা হলো। অমিতাভ লালা নামে একজন বাংলার যুবক এই দার্জিলিং পাহাড়ে দিদির কথায় সন্ত্রাসবাদীদের মোকাবেলা করতে গিয়ে প্রাণ দিল। দিদি বাহাদুরি দিল আমাদের কাছে, বাংলার মুখ্যমন্ত্রী, যে দেখো আমি কত বড় শক্তিশালী বিমল গুরুকে পাহাড় ছাড়া করালাম। বিমল গুরুর সঙ্গে আমাদের কোনো শত্রুতা কোনোদিন ছিল না, আজও নেই। কারণ পাহাড়ের সমস্যা সম্পর্কে কংগ্রেস বরাবর সচেতন এবং সংবেদনশীল। এই কংগ্রেসের নেতৃত্বে আপনারা জানেন যে দার্জিলিং এ শান্তি নেমে এসেছিল। মনে করে দেখুন সেই উত্তপ্ত দার্জিলিং, সেই উত্তপ্ত দার্জিলিংকে হিংসাদীর্ণ দার্জিলিং, সেই হিংসাদীর্ণ উত্তপ্ত দার্জিলিংকে শান্ত করেছিল রাজীব গান্ধী। দার্জিলিং এর নেপালি ভাষাভাষী মানুষের তাদের জন্য অধিকারের ভান্ডার খুলে দিয়েছিল কংগ্রেসের নেতৃত্বে ভারতবর্ষের সরকার। মনে করে দেখুন মনমোহন সিং এর নেতৃত্বে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হয়েছিল। নেপালি ভাষা স্বীকৃতি পেয়েছে কাদের দৌলতে? কংগ্রেসের দৌলতে। ঢোল আমরা বাজাইনি, ঢোল আমরা বাজাই না। যারা কাজ করে তাদের ঢোল বাজানোর সময় কোথায়? যারা কাজ করে না তাদের ঢোল বাজাতে হয়। একদিকে ঢোল বাজাচ্ছে মোদি, আরেকদিকে ঢোল বাজাচ্ছে দিদি। দেখতে পাচ্ছেন আপনারা? উত্তরবঙ্গে কি পেয়েছে আমরা বলুন? চা বাগান একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। চা বাগানের শ্রমিকদের রুটি নেই। কার ব্যর্থতা? কার ব্যর্থতা? সরকার যারা চালায় তারা কারা? আজকে ভোট এসছে, ভোটের আগে দিদি চা সুন্দরী প্রকল্প আবিষ্কার করলেন। চা নায়িকা হতে পারে, চা নায়ক হতে পারে, চা কবি পুরস্কার হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সব ভোটের আগে মনে পড়ছে কেন? প্রশ্ন আমার এখানটাই। ভোটের আগে আপনার চা বাগানের শ্রমিকদের সঙ্গে নাচার প্রয়োজন হচ্ছে কেন? এত তাগিদ কিসের? গত 10 বছরে মনে পড়েনি চা বাগানের শ্রমিকদের? গত 10 বছরে মনে পড়েনি উত্তরবঙ্গের মানুষদের? গত 10 বছরে মনে পড়েনি পাহাড়ের মানুষদের কথা? ভোট এলো, দিদি সেই আতঙ্কবাদী সন্ত্রাসবাদী বিমল গুরু যে ছিল তার দুশ্মন, সে এখন ভাই হয়ে গেল। কি চরিত্র হল? এরকম চরিত্র দেখেছেন? রাতারাতি সন্ত্রাসবাদী সে গান্ধীবাদী হয়ে যাচ্ছে, সন্ত্রাসবাদী সে উন্নয়নবাদী হয়ে যাচ্ছে। বিমল গুরু এখন দিদির চোখের মণি হয়ে গেছে। আমরা কিন্তু বিমল গুরুকে শত্রু বানাইনি, বিমল গুরুকে দিদি শত্রু বানালো, পাহাড় ছাড়া করালো, তাকে কুকুরের মতন তাড়া করলো, পালিয়ে পালিয়ে বেড়ালো। সেই বিমল গুরু যাকে বাহাদুর জানতাম, সে দিদির পা ধরে বাঁচার চেষ্টা করলো। আমার দেখে ভালো লাগলো না। আমি ভোট পাবো কি পাবো না বড় কথা নয়, সত্যকে সত্য বলবো, তাতে যা হওয়ার হবে। কোথায় চরিত্র রাজনৈতিক দলের? বলুন, কোথায় রাজনৈতিক দিদির চরিত্র? আপনি না স্বচ্ছতার কথা বলেন, দৃঢ়তার কথা বলেন। আজকে আপনার চরিত্রে কি দেখলাম আমরা? এই দার্জিলিং পাহাড় তার পুরনো অবস্থায় ফিরছে না। ব্যর্থতা আপনার। দার্জিলিং এ লোকে না গিয়ে লোকে গ্যাংটক যাচ্ছে, সিকিম যাচ্ছে, ব্যর্থতা আপনার। রুটির হাত পড়ছে, ব্যর্থতা আপনার। আমাদের রাজ্যের ছেলেরা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে চলে যাচ্ছে, কারণ রাজ্যে রুটি নেই, ব্যর্থতা আপনার।
লকডাউন, তারা ফিরে আসতে চায়, মোদি তাদের পাঠাচ্ছে না। তারা কোন রকমে ফিরে আসতে চাইছে, সবাই সহযোগিতা করেছি, আমরা ট্রেনের ব্যবস্থা করেছি। ট্রেনে করে যখন তারা চাপতে যাচ্ছে, দিদি বলছে আমি ট্রেন ঢুকতে দেব না, কারণ ওই ট্রেনে সব করোনা রোগীরা আমার রাজ্যে প্রবেশ করবে, তাই করোনা এক্সপ্রেস আমি পশ্চিমবঙ্গে ঢুকতে দেব না। তুমি না বলো মামাটি মানুষের সরকার তোমার। এই বাংলার যুবকেরা তারা রুটির জন্য বাইরে গেছে, কেউ শখ করে বাইরে যায়নি। তারা যখন ফিরে আসতে চাইছে তখন তুমি তাদের গ্রহণ করছো না, তাদের অপরাধ। তারা বাইরে গেছে, যদি তাদের করোনা হয় তাই তাদের গ্রহণ করবো না। বল, এটাকে একটা সরকারের চরিত্র হতে পারে? এটিকে একটা সরকারের ভাবনা হতে পারে? এটিকে একটা সরকারের নীতি নিয়াত হতে পারে? তাই বরাবর আমি বলি, মোদি আর দিদির মধ্যে চেহারার ফারাক আছে, মোদি আর দিদির মধ্যে পার্টির ফারাক আছে, কিন্তু মোদি আর দিদির মধ্যে রাজনৈতিক ভাবনা এবং রাজনৈতিক নাটক করার ক্ষেত্রে কোনো ফারাক নাই। আপনারা দেখতে থাকেন, এই নরেন্দ্র মোদি আর সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছিল না? তাকিয়ে দেখুন, দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক আন্দোলন করছে। কিসের জন্য আন্দোলন করছে? কৃষি আইনের বিরুদ্ধে। কিসের জন্য আন্দোলন করছে? 60-এর দশকে এই ভারতবর্ষে প্রথম সবুজ বিপ্লবের জন্ম হয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। সবুজ বিপ্লব মানে খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হলাম। ভারতবর্ষের মাটিতে একটা করে ফসল হতো আগে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে শুরু হলো 3টে করে ফসল। খাদ্যে আমরা স্বয়ং সম্পূর্ণ হলাম। ভারতবর্ষের মানুষকে আমরা আমাদের দেশের উৎপাদন দিয়ে খাওয়াতে পারতাম না। বিদেশ থেকে আমাদের খাবার ধার করে আনতে হতো, চাল আনতে হতো, গম আনতে হতো, দুধ আনতে হতো। ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নিলেন যে ভারতবর্ষকে আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করব। আজকে যে মোদি বলে না আত্মনির্ভর ভারত, এগুলো স্লোগান। আত্মনির্ভর ভারত শুরু করেছিল কে? জওহরলাল নেহেরু। পৌঁছে গেল, তার তদন্ত কিন্তু হচ্ছে না, তার তদন্ত হচ্ছে না। বদনাম চাপিয়ে দেওয়া হলো কার উপরে? যে সমস্ত কৃষক আন্দোলন করছে শান্তিপূর্ণ ভাবে, তাদের উপরে বলা হলো তারা কেউ খালিস্তানি, কেউ পাকিস্তানি, কেউ সন্ত্রাসবাদী, তারা ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে। তারা সব কৃষক আমার দেশে শান্তিপূর্ণভাবে 70 দিন ধরে তারা আন্দোলন করছে, কেউ কোথাও গন্ডগোল করলো না। 26 জানুয়ারি হঠাৎ করে তারা লালকেল্লা দখল করতে যাবে, গন্ডগোল করবে। এটা ভাবার কি কোনো কারণ আছে? এটা ভাবার কি কোনো কারণ আছে? যদি হয়েও থাকে তাদেরকে ধরো, কিন্তু তদন্ত নেই। যারা সেদিন অন্যায় করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, কিন্তু যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে একের পর এক কেস হচ্ছে, কেস তাদের অভিযুক্ত করা হচ্ছে। আজকে তাই ভারতবর্ষের সরকার সেই সমস্ত কৃষকদের কাছে যাতে জল না পৌঁছায়, যাতে খাবার না পৌঁছায়, যাতে কোনো সাহায্য না পৌঁছায়, তার জন্য কি করেছে জানেন? যেখানে আন্দোলন করছে চারিপাশ তারা ঘিরে দিয়েছে, রাস্তার উপরে বড় বড় গজাল পুঁতে দিয়েছে, পেরেক পুঁতে দিয়েছে যাতে গাড়ি যেতে না পারে। রাস্তার উপরে কাঁটা তার দিয়ে দিয়েছে যাতে কেউ বাইরে থেকে প্রবেশ করতে না পারে। বিদ্যুৎ কেটে দিয়েছে, জল কেটে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে তাদের কাছে কেউ পৌঁছাতে না পারে। ভারতবর্ষের মানুষ, এটার নাম কি? সবকা সাথ সবকা বিকাশ। ভারতবর্ষের কৃষক আমাদের অন্নদাতা। আজকে তারা ছিল বলে এবং তারা আছে বলে আমি আপনি খেয়ে বাঁচছি। আমার রাজ্যে যে চাল গম হয় সেই চাল গমে আমার আপনার পেট ভরবে না। পাঞ্জাব হরিয়ানা ভারতবর্ষের 60% রেশনে ভারতবর্ষের 60% চাল গম সরবরাহ করে। তাই আমরা আন্দোলন করছি, তাই আমরা প্রতিবাদ করছি। ভারতবর্ষে আজকের সরকার কতটা অমানবিক সরকার দেখে নিন, বুঝে নিন। টিভিতে দেখছেন, নিজেদের অভিজ্ঞতায় দেখছেন, আপনারা খালি ভাবুন। গতবার ভোটের সময় এনআরসি ছিল বাজারে, গতবার ভোটের সময় নাগরিক আইন ছিল বাজারে, এবার নেই।
এবার আর কি শুনতে পাচ্ছেন এনআরসি, শুনতে পাচ্ছেন নাগরিক আইন? তাহলে কি সব মুসলমান তাড়ানো হয়ে গেছে বিজেপি? তা তো ভাই, ওনারা বললো এনআরসি করছে সব মুসলমানদের তাড়িয়ে দিব দেশ থেকে। আসামে এনআরসি চালু হল, কি দেখা গেল? 19 লক্ষ মানুষকে চিহ্নিত করা হয়েছে যারা বিদেশি। সেই 19 লক্ষ মানুষের মধ্যে খোঁজ নিয়ে দেখা গেল 14 লক্ষ হিন্দু। বিজেপি আর এনআরসির কথা বলছে না, এখন বলছে ও এনআরসি গড়বড় ছিল, ওটা ভুল এনআরসি ছিল, আবার নতুন করে এনআরসি তৈরি। ভারতবর্ষের পার্লামেন্টের নাগরিক আইন পাস হয়ে গেল, সেই নাগরিক আইন কিন্তু চালু হলো না। কারণ আসামে বলছে, আসামের লোকরা, যে নাগরিক আইন চালু হলে আমরা বিজেপিকে ভোট দিব না। তাই আসামে নাগরিক আইন চালু হবে না। যদি বাংলায় চালু করতে যাই তাহলে আসামের ভোটার বলবে তুমি যখন বাংলায় চালু করছো তাহলে আমার ভোট ছিল না। তাই মানে মোদী কি করেছে? মোদী বলল নাগরিক আইনও থাক, এনআরসিও থাক, এখন ভোট হচ্ছে, ভোট হয়ে যাক। অর্থাৎ ভোট যখন হবে এনআরসি আসবে, ভোট যখন হবে নাগরিক আইন আসবে, ভোট যখন চলে যাবে নাগরিক আইন এনআরসি সব চলে যাবে। ভারতবর্ষের মানুষ কাউরি দয়াতে আপনি এদেশের নাগরিক নন। ভারতবর্ষের মানুষ আপনি কাউরি দয়াতে এদেশের নাগরিক নন। 1950 সালের 26 জানুয়ারি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে উপহার দেওয়া হয়েছিল। প্রজাতান্ত্রিক দেশ হিসেবে সেদিন আমরা ভারতবর্ষের সংবিধান রচনা করে ভারতবর্ষের মানুষকে এ দেশের শাসক বানিয়েছিলাম। আপনারা শাসক হয়েছেন কবে থেকে জানেন? 1950 সালের 26 জানুয়ারি থেকে। কেন? সংবিধান সেদিন থেকে তৈরি হয়েছে। সংবিধানের মূল কথা কি? ভারতবর্ষের সাধারণ মানুষ ভারতবর্ষের শাসক। হ্যাঁ, আপনি শাসক। কিভাবে আপনি শাসক? আপনার ভোটে মোদী জিতেছে, আপনার ভোটে দিদি জিতেছে, আপনি তাই শাসক। এই অধিকার আপনাকে কে দিয়েছে? ভারতবর্ষের সংবিধান। এই ভারতবর্ষের সংবিধান কাদের দৌলতে তৈরি হয়েছে? ভারতবর্ষের কংগ্রেসের দৌলতে এই ভারতবর্ষের মানুষ সংবিধান পেয়েছে। তাই ভারতবর্ষের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেদিকে যাবেন কংগ্রেস ছাড়া আপনার জীবনে আর কাউকে খুঁজে পাবেন না। তাই 1950 সালের 26 জানুয়ারি সংবিধান ঘোষণা করে দিল, আজ থেকে এই ভারতবর্ষে যারা জন্মাবে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সেই সূত্রে মোদীও নাগরিক, সেই সূত্রে অমিত শাহ নাগরিক। আরেকটা কি করেছিল কংগ্রেস? বলেছিল এই ভারতবর্ষের সংবিধানে যেখানে সব থেকে বড় লোকের ভোটের যা মূল্য, সব থেকে গরিব লোকের ভোটের মূল্য এক। আম্বানিরও ভোটের যা মূল্য, এখানকার ফকিরেরও ভোটের যা মূল্য। ভারতবর্ষের মানুষকে এই অধিকার কে দিয়েছে? তাই আপনি ভারতবর্ষের নাগরিক, বিজেপির দয়াতে নয়, কংগ্রেসের দয়াতে নয়, তৃণমূলের দয়াতে নয়, সিপিএম এর দয়াতে নয়। আপনি ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের সংবিধানের দয়াতে, যে সংবিধান আপনাকে দেশের মালিক করেছে। পরোয়া করবেন না, এগুলো সব ভোটের ড্রামা। সমস্ত ভোটের ড্রামা চলছে, কিচ্ছু না। ওই যে বলেছিল না, ক্ষমতা দাও, 100 দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা এনে সব বেটে দিব, 15 লাখ টাকা করে এক একজন পাবে বলেছিল না মোদী? পেয়েছেন আপনি? 15 পয়সাও পাবে। আমি তো 54 পাইনি, পেলে মোদীর নামে জয়ধ্বনি দিতাম আমি। আপনাকে যা যা বলেছে এতদিন ভারতবর্ষের সরকার, একটা বাস্তবে হয়েছে না দেখে নিন। বললো কালো টাকা ধরবো, রাতারাতি নোটবন্দি হয়ে গেছে। ভারতবর্ষের মানুষের কোনো লাভ হয়েছে? বরং 12টা বেজেছে। বললো লকডাউন করে দিচ্ছি, 18 দিনে মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল, 21 দিনে করোনাকে আমি শেষ করবো। পেরেছে? এখন কি বলছে মোদী? ভ্যাকসিন ছাড়া বাঁচা যাবে না। এ কথা প্রথম দিন আমরা বলেছিলাম। তাই ভারতবর্ষের মানুষ, কংগ্রেস সেই দল যে দল আপনাকে মিথ্যা কথা বলবে না। কংগ্রেস সেই দল যে কাজ করে আপনাকে বলছে হ্যাঁ আমি করেছি, ইতিহাস দেখুন। ভারতবর্ষের মোদী আজ এ ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে। কৃষক আন্দোলনটা সব থেকে বড় উদাহরণ। দেখে নিই আপনার একটা কত বড় অমানবিক সরকার হতে পারে যে আমাদের ঘরে কৃষক 102 বছরের মানুষ আছে, 12 বছরের মানুষ আছে, ঘরের মা বোন আছে, ঘরের বৌদির আছে, হিন্দু মুসলমান সবাই মিলেছে আন্দোলন করছে।
সেই আন্দোলনে কৃষক যাতে জল না পায়, বিদ্যুৎ না পায়, খেতে না পায়, চান করতে না পারে, বাথরুম যেতে না পারে, তার ব্যবস্থা করছে তার সরকার। তার ব্যবস্থা করছে তার সরকার। আমার কি আন্দোলন করার অধিকার নাই? ভারতবর্ষে বিজেপি বলছে নাই। আজকে বিহারের বিজেপি পার্টির সরকার তারা কি করে জানেন? যদি কেউ আন্দোলন করে তার চাকরি হবে না। কারণ কোন ব্যক্তি যদি আন্দোলন করে সে কবে কি করে তার সার্টিফিকেট দেবে পুলিশ। পুলিশের সার্টিফিকেটে যদি লেখা থাকে সে আন্দোলন করেছে, তার চাকরি হবে না, তার পাসপোর্ট হবে না, স্কুলে কলেজে ভর্তি হবে না। আগামী দিনে বাংলায় এই বিজেপিকে আনলে আমার আপনার জীবনে এই ভয়ঙ্কর অবস্থা নেমে আসবে, ভুলে যাবেন না। বিজেপির কাছে কিছু নেই এখন। এখন বিজেপির কাছে যুদ্ধ করা কি? লাভ জিহাদ। মুসলমানরা নাকি সব হিন্দু মেয়েদের বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, তাই সতর্ক করছে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে। ভারতবর্ষের পার্লামেন্টে আমরা জিজ্ঞেস করছি, ভারত সরকারের মন্ত্রীকে জিজ্ঞেস করছি, বলুন তো লাভ জিহাদে এই ভারতবর্ষে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? লাভ জিহাদ বলে ভারতবর্ষে কি কিছু হচ্ছে? মন্ত্রী বলছে না না, এরকম কোন লাভ জিহাদের কথা আমাদের জানা নাই। ভারতবর্ষের বিজেপি পার্টির মন্ত্রী বলছে লাভ জিহাদের কথা জানি না, কিন্তু বিজেপি বলছে নাকি লাভ জিহাদ করে সব হিন্দু মেয়েদের মুসলমান বানিয়ে দিয়েছে। কোথায় যাবে বলুন? ঋত্বিক রোশন কাকে বিয়ে করেছে? সুজান খান। টাইগার পাতাউদি কাকে বিয়ে করেছে? শর্মিলা ঠাকুর। বিখ্যাত গায়ক কিশোর কুমার কাকে বিয়ে করেছে? মধুবালাকে, সে মুসলমান। কে কাকে বিয়ে করবে আল্লাহ ভগবান ঠিক করে, আমি আপনি ঠিক করতে পারি? সেখানেও পার্টি করবো? মুসলমানদের নামে জুলি দেখানো হয়, মুসলমান মুসলমান মুসলমান, তারা আমাদের শত্রু শত্রু শত্রু, তারা সব জিহাদি জিহাদি জিহাদি, হিন্দু সব এক হও। এটাই তো রাজনীতি। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা কি বলছে? ভারতবর্ষের স্বাধীনতা বলছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য কোনদিন কোন বিজেপি পার্টির কোন নেতার, কোন কর্মী, বিজেপি পার্টির পূর্বপুরুষের কোন সদস্যের একচুল অবদান ছিল না। একটা নাম দেখাতে পারবেন আজকের দিনে যাকে আপনি বলতে পারেন এই দেখো বিজেপির পূর্বপুরুষ যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়েছে? পাবেন না, নেই তো পাবেন না। ভারতবর্ষের স্বাধীনতার সময় এই বিজেপি পার্টির পূর্বপুরুষরা, বিশ্ব হিন্দু পরিষদ বলুন, আরএসএস বলুন, তারা ব্রিটিশের দালালি করেছে। এটা ইতিহাস। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন কারা করেছে? তাকিয়ে দেখুন ছবিগুলো, তাকিয়ে দেখুন ইতিহাসের পাতায়। একদিকে মহাত্মা গান্ধী, আরেকদিকে খান আব্দুল গফফার খান, একদিকে জওহরলাল নেহেরু, আরেকদিকে মৌলানা আবুল কালাম আজাদ, একদিকে নেতাজি সুভাষচন্দ্র বোস, আরেকদিকে খান সালমান খান। দেখুন, আমরা কি এই ভারতবর্ষকে পছন্দ করব না? আমরা কি মোদীর ভারতবর্ষকে গ্রহণ করব? আমি এখানকার হিন্দু মুসলমান সবাইকে জিজ্ঞেস করব, আমরা কি মোদীর ভারতবর্ষের নাগরিক হব না আধুনিক ভারতবর্ষের নাগরিক হব? ঠিক করতে হবে আমাদের। আজকের ভারতবর্ষে মোদী সরকার যে বাহাদুরি দেখায়, আমরা পাকিস্তানকে মেরে উড়িয়ে দেব, চীনের সঙ্গে লড়াই করার ক্ষমতা আছে, কিসের জন্য বাহাদুরি? আমাদের হাতে ক্ষেপণাস্ত্র আছে, তাই আমাদের বাহাদুরি। তাই তো এই ক্ষেপণাস্ত্র ভারতবর্ষের জন্য বানিয়েছে কে? ডাক্তার আব্দুল কালাম। সে কে? ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি, যাকে কি বলা হয়? মিসাইল ম্যান বলা হয়, আণবিক মানব বলা হয়। কোন অপরাধ করেছে? কোন অপরাধ হয়েছে? ভারতবর্ষের যুবকদের মা তুঝে সালাম শুনলে কি ভালো লাগে না? বন্দে মাতরম শুনলে কি ভালো লাগে না? মা তুঝে সালাম কে গেছে? খারাপ লাগছে আমাদের? খারাপ লাগছে আমাদের? যখন আমরা লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির গান শুনি আমাদের কি খারাপ লাগে? যখন আমরা পণ্ডিত রবিশঙ্কর আর সর্দার আমজাদ আলী সেতারার স্বরজ শুনি তখন কি আমাদের খারাপ লাগে? যখন আমরা দেখি নাটক হবে, গতকাল দিদি চচ্চড়ি বাজেট হয়েছে, দেখেছেন? 3 লাখ কোটি টাকার চচ্চড়ি বাজেট, কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ শিল্প, হাজার হাজার স্কুল, হাজার হাজার বিদ্যালয়, যা চাইবেন আপনি সব পাবেন যতদিন না ভোট হবে। দিদি ঠিক করে দিয়েছে।
দিদি যখন চচ্চড়ি বানাচ্ছে, বিজেপি কি বসে থাকে? বিজেপির নেতা চলে এসছে মালদায় খিচুড়ি খাচ্ছে, ঠান্ডার দিন খিচুড়ি ভালো লাগছে। দিদির চচ্চড়ি, বিজেপির খিচুড়ি, আমরা কোথায় যাব? আমরা দেখছি এই দুই দলের জুয়াচুরি বাতমাই দেখতে পাচ্ছেন, সব পাবেন এখন। ভোটের আগে আপনি যা চাইবেন দিদি সব দেবে। একটা দেশে একটা রাজা ছিল, সেই রাজা গান শুনতে ভালোবাসত। একটা গায়ক, সে গরিব ছিল,